আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। দেশ বিদেশের ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। শুক্রবার রাতে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত হয়ে পররাষ্ট্রমন্ত্রী আহ্বান জানান। বলেন, যেন 15 আগস্টের মতো নৃশংস ঘটনা বাংলাদেশের মাটিতে আর কখনো না ঘটে। মানুষের জীবন ও জীবিকার তাগিদেই তুলে নেওয়া হয়েছে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ। শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক কথা জানান। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশজুড়ে টিকা প্রয়োগ কার্যক্রম বেগবান করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে গেছে মডার্নার প্রথম ডোজে টিকা প্রদান কার্যক্রম। শনিবার টিকা নিতে এসে ফিরে গেছেন টিকা প্রত্যাশীরা। অপরদিকে মোবাইলে SMS পেয়েও অনেকে নিতে পারেননি টিকা। দূর দূরান্ত থেকে এসেও টিকা না পেয়ে অনেকেই হতাশা প্রকাশ করেন। এদিকে প্রথম ডোজ টিকা প্রত্যাশীদের দাবি যেন দ্রুতই শুরু করা হয় প্রথম ডোজের টিকা প্রয়োগ কার্যক্রম। 15 আগস্ট জাতীয় শোক দিবসকে ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা থাকলেও তা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি ও চেষ্টা রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। শনিবার ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিরাপত্তা বিষয়ক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। জানান, জঙ্গিরা থেমে নেই, তবে বাংলাদেশে যাতে আর একটিও জঙ্গি হামলার ঘটনা না ঘটে সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চলমান। আগামী 15 তারিখ অর্থাৎ আজকে দিবাগত রাত্রে থেকেই জাতির পিতা এবং তার পরিবারের সদস্যদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের যে জাতীয় শোক দিবস আছে সেটির কর্মসূচি শুরু হবে। এই মাসে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি বা এরকম নাশকতাকারী তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ তারা যে থেমে নাই সেটি বলা যায়। কিন্তু আমাদের সর্বোচ্চটুক দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে বাংলাদেশে আর একটি ঘটনা না ঘটে। এখন থেকে হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক ডিগ্রিধারী ব্যক্তিরা তাদের নামের আগে ডাক্তার পদবি যুক্ত করতে পারবেন না। শনিবার এক রায়ে এই নির্দেশ দেন হাইকোর্ট। এ সংক্রান্ত জারি করা রুল খারিজ করে বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 71 পৃষ্ঠার রায়ে বলা হয়, অল্টারনেটিভ মেডিকেল কেয়ারে কর্মরত হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবি সংযোজনের অনুমোদন সম্পূর্ণ বেআইনি। নারায়ণগঞ্জের বন্দর থানাধীন এলাকা থেকে 6 কোটি টাকা মূল্যের চোরাই গার্মেন্টস মালামাল সহ সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-4। এ সময় জব্দ করা হয় 2টি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেট কার। সহকর্মী জয়নাল আবেদিন জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। এই নির্জন জায়গা থেকে এই কভার্ড ভ্যানে করে চুরি করা হয় বিদেশগামী গার্মেন্টস রপ্তানির মালামাল। নারায়ণগঞ্জের মদনপুরের তালতলা নামক এই নির্জন জায়গায় মালবাহী গাড়িটিকে নিয়ে ওখান থেকে গাড়ির সিল নষ্ট না করে নাটবল্টু খুলে চালানের প্রায় 35 থেকে 40 ভাগ মালামাল সরিয়ে ফেলা হতো। এতে করে বুঝার কোনো উপায় নেই যে গাড়ি থেকে মালামাল সরানো হয়েছে। পরবর্তীতে দেশের বাহিরে যাবার পর মালামাল গুণে শির হওয়া যায় পাঠানো মালামাল কম ছিল, আর এমন চলে আসছিল গত 2 থেকে 3 বছর যাবত। আর এমন সংবাদের ভিত্তিতে মাঠে নামে র্যাব। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের 6 জনকে আটক করে র্যাব-4। এ সময় উদ্ধার করা হয় 6 কোটি টাকা মূল্যের গার্মেন্টস শিল্পের মালামাল। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর র্যাব-4-এর কার্যালয়ে এডিশনাল ডিআইজি মুজাম্মেল হক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার তালতলা একটি ধর্মগড় এলাকার একটি পরিত্যক্ত রিরোলিং ফ্যাক্টরিতে এই ধরনের চোর চক্র যখন অভিনব উপায়ে এই কাভার্ড ভ্যান খুলে
মালামাল বের করছিল তখন হাতে নাতে 6 জনকে আটক করে। এ সময় তিনি বলেন, এই চক্রটি দীর্ঘ 2 থেকে 3 বছর যাবৎ এসব মালামাল চুরি করে আসছিল। এছাড়াও চুরিকৃত মাল দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো বলে জানায় তিনি। এই চক্রটি দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়ায় গার্মেন্টস সেক্টরের মালামাল তারা চুরি করছিল এবং এই মালামালগুলো স্বল্প মূল্যে বাজারে বিক্রি করে, যাতে করে দ্রুত তারা বিক্রি করতে পারে, এতে করে তারা প্রচুর লাভবান হচ্ছে। এই সময় উপস্থিত ছিলেন বিজিএমই এর পরিচালক রাজীব চৌধুরী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এমন অভিযোগ শুনে আসছেন তারা। বিভিন্ন ফ্যাক্টরি থেকে আমাদের কমপ্লেইন আসে বিজিএমই অ্যাসোসিয়েশনে যে আমাদের মাল চুরি হচ্ছে। প্রায় 30 to 40% মালই আমাদের বাইরের কাছে পৌঁছানোর পরে ওদের ওয়্যার হাউস থেকে আমাদের কাছে কমপ্লেইন আসে এবং আমাদেরকে ক্লেম দেয়, এবং আমরা তো মালটা পাঠাই, এর পরে তাদের অ্যাকনোলেজ করার পরে আমরা পেমেন্ট পাই। সেই পেমেন্ট ওরা আটকিয়ে রাখে, যেটা আমাদের অর্থনীতিতে ক্ষতি হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস শিল্প একটি অন্যতম। এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের সুনাম ও সম্মান। অথচ অসাধু চক্রের কারণে সেটি যদি ক্ষুণ্ণ হয়, এটি হবে চরম হতাশাজনক। তবে এই গার্মেন্টস শিল্পকে ধ্বংস করা ও বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করার সাথে যারা জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে গার্মেন্টস শিল্পকে বাঁচানোর দাবি সচেতন মহলের। জানাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। দুর্যোগে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি মোকাবেলায় বাংলাদেশ সফলতার সাথে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ মোহসেন। শনিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। সভায় জেলা প্রশাসক মামুনুর রশিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক এবং সংসদ সদস্য জাফর আলম সহ পদস্থ কর্মকর্তাগণ। নওগাঁর রানীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল রচনা, চিত্রাঙ্কন, সঙ্গীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদেরকে রোববার সকালে পুরস্কৃত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লার দাউদকান্দিতে 30 জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করে জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই বাইসাইকেলগুলো সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান সহ জেলার পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের বরিয়াবহ ব্রিজের নিচে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। ময়না তদন্ত শেষে হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানায় কালিয়াকৈর থানা পুলিশ। টাঙ্গাইলের ঘাটাইলে মাদ্রাসার শিশু শিক্ষার্থী লিওন হত্যা মামলার ঘাতক নিহতের চাচাতো ভাই আসলামকে গ্রেফতার করতে সক্ষম হল ঘাটাইল থানা পুলিশ। গেল রাতে উপজেলার উত্তর ধলাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন লিওনের পরিবার ও এলাকাবাসী। 164 ধারায় যে জবানবন্দি দিছে, হত্যাকারীও নিজেই, তার কোনো সহযোগীও নাই বা তার কোনো বুদ্ধিদাতাও নেই। তো তার উচিত বিচার, এটি আমরা কাম্য, এটি আমরা আশা করছি। নাটোরে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের পূর্ব নির্ধারিত স্থানে জেলা আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করল জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। শনিবার বেলা 11টায় জেলা শহরের একটি সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি পালনে বাধা দিতে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তাদের নির্ধারিত স্থানে পাল্টা কর্মসূচির ঘোষণা দেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। গেল রাতে নোয়াখালীর সদরের আন্দারচরে পূর্ব শত্রুতার জেরে হারুনুর রশিদ নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হয় নিহত হারুনের সাথে থাকা আরও 2 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত 2 জনকে আটক করা হয় বলে জানান সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহেদ। ময়মনসিংহের হালুয়াঘাটের জয়রামকুড়া গ্রামের নীলিমা নকরেকের বাড়ি যেন পশু পাখিদের নিরাপদ অভয়ারণ্য, যেখানে ষড়ঋতুর 12 মাস জুড়েই থাকে বাদুড়ের ঝাঁক।
বাদুড়ের কলরব উপভোগ করতে প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরাও। এমনই এক বাদুর বাড়ি ঘুরে এসে প্রতিবেদন তৈরি করেছেন ওমর ফারুক সুমন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সদর থেকে 4 কিলোমিটার দূরে জয়রামকুড়া গ্রামে নীলিমার নকরেকের বাড়ি। বাড়ির পশ্চিম পাশে পুরানো বাঁশের ঝাড়ে বসবাস করছে অগণিত বাদুড়। এদের বসবাস, বিচরণ আর কিচিরমিচির শব্দে দিনরাত মুখরিত থাকে এলাকাটি। সন্ধ্যায় বাদুড়ের ছোটাছুটিতে এলাকাটিতে সৃষ্টি হয় সৌন্দর্যের অবর্ণনীয় এক পরিবেশ। আকাশের দিকে তাকালে এদিক সেদিক দেখা যায় উড়ন্ত বাদুড়ের দল। গোধূলি রক্তিম আকাশে শত শত বাদুড়ের ডানামেলা দৃশ্যে এলাকাটিকে মনে হয় প্রকৃতির এক অপার সৌন্দর্যের বেলাভূমি। খাদ্যের সন্ধানে পড়ন্ত বিকেলে উড়ে চলা বাদুড়গুলো দেখে মনে হয় আকাশ যেন কালো মেঘে ঢাকা। মনোরম এ দৃশ্য দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে অনেক পাখি প্রেমীরা ছুটে আসেন এখানে। আবার যদি 500 টাকা বলা হয়, তারা কিন্তু বাস বিক্রি করে না, মনে করে যে হয়তো বাদুড়গুলা চলে যাবো তাদের ডিস্টার্ব করলে। তারা অনেক দিন ধরে বসবাস করতেছে, তাদেরটা তারাই খায়, কেউ এটা পালে না। এনে থাকে তারা আরাম পায়, যে কে এনে থাকে। সকালবেলা উঠে যখন দেখি তাদের যে কিচিরমিচির ডাক, এটা খুব শুনতে আমাদেরও ভালো পায় এবং যারা জনগণ এদিকে যাতায়াত করছে তারাও এটা আনন্দ পায়। বাদুড়দের এই অবাধ বিচরণের সুযোগ দিয়ে সংরক্ষণ করা প্রয়োজন বলে মনে করেন বাদুড় প্রেমীরা। আমরা আশা করব এই বাদুড়ের নিরাপদ আবাসস্থলটা যেন থাকে। প্রয়োজনে সরকারিভাবে এটাকে একটা আবাসস্থল হিসাবে তাদেরকে যাতে নিরাপদে বাদুড়গুলো থাকতে পারে। প্রকৃতি তাদের ডাকে, তাদের মতো তাদের ভালো লাগে বলে আমার মনে হয়। বাদুড় পছন্দ করেই বছরের পর বছর এই বাঁশের ঝাড়ে অবস্থান করছে, তাই কাউকে বাঁশ কাটতে দেওয়া হয় না বলে মন্তব্য এ বাড়ির মালিকের। গাছ আমরা সচরাচর কাটি না, বাঁশও কাটি না, কারণ কাটতে দেই না। সকালবেলা ঘুম থেকে উঠলে তাদের কিচিরমিচির শোনা যায়, সূর্য ওঠার সাথে সাথে বেশ সুন্দর পরিবেশ দেখা যায়। বিরল এই পাখির সঙ্গে এবাড়ির মানুষের বংশ পরম্পরায় যুগ যুগ ধরে যেন আত্মার মিল। প্রাকৃতিক কত ঝড়ঝাপটা গেছে, তবু কেন যেন কিভাবে ওরা টিকে আছে এ বাড়ির গাছেই। তাই একমাত্র স্তন্যপায়ী এ পাখিটির নিরাপদ আবাসস্থল হিসেবে তার সংরক্ষণ করার দাবি পাখি প্রেমীদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।